বেয়াদব ও নয়, বেয়াদব তুমি। একটা অচেনা মেয়েরে মারতে তোমার হাত কাঁপলো না? আকাশ পিছু ফিরে রেগে বলে, না কাঁপেনি। আরো কয়েকশোটা থাপ্পড় দিতে পারছি না বলে আফসোস হচ্ছে। একটা কথারও উত্তর দেয় না। তুমি তাকে রেখে আমায় বেয়াদব বলছো? কথাটুকু বলে আকাশ আবারও পায়ের গতি বাড়ায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আসমানি নওয়ান ঢোক গিলে বলে, ওই তোমাগোর মতো কইরা কেমনে কথা কইব, ওই তো বোবা। আসমানি নয়নের কথায় আকাশের পা থেমে যায়। পিছু ফিরে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে। সাথে অবাক হয় সাইফুদ্দিন নওয়ান। মেয়েটি বোবা মানে? আসমানি নওয়ান নিজেকে সামলে বলেন, তোমাকে যেহেতু ওরে নিয়ে এতই সমস্যা, আমি তোমাকে ডিভোর্স করাইমু। এরপর আমি ওরে আরো ভালো ঘরে বিয়া দিমু। সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে বলেন, মেয়েটির পরিবার নেই? আসমানি নওয়ান শক্ত গলায় বলে, না নাই। কথাটা বলে আসমানি নওয়ান উল্টো ঘুরে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে সন্ধ্যার হাত ধরে তার ঘরের পাশের ঘরের দিকে যায়। সন্ধ্যা তার শাশুড়ির সাথে পা মেলায়, মাথার আঁচল একটুখানি টেনে নেয়। আকাশ কেমন অদ্ভুত চোখে চেয়ে রইল। সন্ধ্যার চোখে মুখে পানির কণা। একবার পিছু ফিরে তাকালে আকাশের সামনে চোখাচোখি হলে সন্ধ্যা দ্রুত সামনে ফিরে মাথা নিচু করে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সেই ঘর প্রবেশ না করে ততক্ষণ আকাশ নির্জীব চোখে চেয়ে রইল। সাইফুদ্দিন নওয়ানেরও একই অবস্থা। দুই বাপ ছেলের অবাকের মাত্রা ছাড়িয়েছে। সাইফুদ্দিন নওয়ান বেশ কিছুক্ষণ পর আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি চিন্তা করো না, তোমার মাকে আমি সামলে নিব। তুমি ইরাকে বিয়ের প্রিপারেশন নাও। আকাশ কিছু বলল না। সাইফুদ্দিন নওয়ান ছেলের নীরবতায় আবারও বললেন, আমি কি বলেছি বুঝেছো? আকাশ ছোট করে বলে, হুম। কথাটা বলে আকাশ তার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সাইফুদ্দিন নওয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, আমার ছেলের বউ হইবি না? আসমানি নওয়ান মেয়েটির মন খারাপ দেখে ভ্রু কুঁচকে বলল, কি হইল? মন খারাপ কইরা নিলি কেন? মেয়েটির হাত নিয়ে ইশারা করে কিছু বোঝালো, যার অর্থ, আমি তো তোমাদের মতো কথা বলতে পারি না। আমারে তোমার ছেলে বিয়া করব? আসমানি নওয়ান মৃদু হেসে মেয়েটির থুতনিতে হাত রেখে বললেন, আমার ছানা আমারে খুব ভালোবাসে, আমার কথা ফালানোর সাহস নাই তার। মেয়েটি আবারও হাতের ইশারায় বোঝালো, ভালোবাসবে না তো আমারে? আসমানি নওয়ান হেসে বললেন, আমার জান্নাত রে ভালো না বেশে কি কইরা থাকে, আমিও দেইখালুমু। মেয়েটির মুখে হাসি ফুটল। আসমানি নওয়ানকে দুই হাতে জড়িয়ে ধরে লজ্জামাখা হাসি হাসল। কয়েকদিন আগের একটি ঘটনা মনে করে সন্ধ্যা মলিন হাসল। আসমানি নওয়ানকে সে বেশি দিন হলো চেনে না। তার গ্রামে মাঝে মাঝে দেখা হতো, আর ভদ্র মহিলা তার সাথে অনেক কথা বলতো। সন্ধ্যা ইশারায় বললে আসমানি নওয়ানো সব বুঝে যেত। প্রায় 2 মাস আগে দেখা হলে তার ছেলের সাথে বিয়ের কথা বলে। সন্ধ্যা প্রথম প্রথম বিব্রত বোধ করলেও ধীরে ধীরে আসমানি নওয়ান তার কথায় সন্ধ্যা বেশ প্রভাবিত হয়। আকাশকে না দেখেও ভাবতো আসমানি নওয়ানের ছেলে তার স্বামী হবে। কিন্তু গতকাল হঠাৎই তাদের বাড়িতে আসমানি নওয়ানকে দেখে সন্ধ্যা অনেক অবাক হয়েছিল। আরো অবাক হয়েছিল যখন শুনেছিল তখনই তার বিয়ে এনার ছেলের সাথে। সন্ধ্যা আগে থেকেই আসমানি নয়নের ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখতো, এখানে সে দ্বিমত করেনি। তবে আসমানি নয়নের কথা শুনে সে ভাবতো এনার ছেলেও
তাকে বউ হিসেবে মানবে, কিন্তু তার ভাবনা ভুল। আসমানি নয়ন সন্ধ্যার কালে হাত দিয়ে বলে, কি ভাবছস মা? সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপ থেকে ইশারায় বোঝায় আসমানি নয়ন তাকে কিভাবে চেনে। আসমানি নয়ন বেশ কিছুক্ষণ চুপ থাকলো, এরপর মৃদুস্বরে বলে, তোর মার আমি একলগে পড়তাম, বিয়ের পর আর তেমন ভাবে যোগাযোগ আসিল না। এরপর হঠাৎ একদিন খবর পাই তোর মা মারা গেছে। তুই তখন ছোট আছিলি, এরপর ভুলেই গেছিলাম। পরে তোর ব্যাপারে গ্রামের একজনের কাছে গল্প শুইনা বুঝলাম তুই ভালা নাই। তখন থেইকা তোরে আমার কাছে আনতে চাইছিলাম, কারণ ছাড়া আনতে পারবো না, তাই আমার পোলার বউ করে আনতে চাইছিলাম। একটু থেমে বলে, মন খারাপ করিস না মা, আমি তোরে আরো ভালো জায়গায় বিয়া দিব। কারো কথা ভাববি না, তোর কেউ নাই, আমি আছি। তোর বাপ মা তো নাই, ভাইডা থাইকাও নাই, সবগুলোই স্বার্থপর। সন্ধ্যা ইশারায় বলতে চাইল, তার ভাই অনেক ভালো। আসমানি নওয়ান ভাত সাধে, মৃদু স্বরে বলে, আর কিছু বোঝাতে হইব না, এখন কিছু খাবি, আর এখন থেইকা এই ঘরেই থাকবি। সন্ধ্যা মাথা নেড়ে বোঝায়, আচ্ছা। পরদিন সকাল 10টা, আকাশ অ্যাশ কালার স্যুট প্যান্ট পরে, সাথে সিলভার কালার চেইনের ঘড়ি, চুলগুলো ভালোভাবে ছেট করে নেয়, মাঝারি সাইজের ঘন কালো দাড়ি ভালোভাবে গুছিয়ে নেয়। এরপর আকাশ সিঁড়ি বেয়ে নেমে আসে। সাইফুদ্দিন নয়ন টেবিলে বসে নাস্তা করছিলেন। আকাশ দেখলো তার বাবাকে পাশেই মা দাঁড়ানো। সে কিছু বলল না, গটগট পায়ে বাইরে যেতে নিলে আসমানি নওয়ান বলে ওঠে, খেয়ে যাও। আকাশ ছোট করে বলে, ক্ষুধা নেই। আসমানি নয়নের চোখ ভরে ওঠে, এত বাধ্য ছেলে হঠাৎ এরকম ব্যবহার করলে মেনে নেওয়া যায়? সাইফুদ্দিন নওয়ান মৃদু সুরে বলে, আকাশ, খেয়ে যাও। আকাশ শুনল না কারো কথা, গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা দুজনেই হতাশার শ্বাস ফেললেন। সাইফুদ্দিন নওয়ান স্ত্রীর পানে চেয়ে বলে, মন খারাপ করো না আসমানি, তোমার ছেলে তো তোমার মতো একটু একটু তেরা আছে, মানিয়ে নাও। আসমানি নওয়ান রেগে তাকায় স্বামীর পানে। ভদ্রলোক ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তেরামি একটা মহৎ গুণ আসমানি, জানো? এই জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করেছি। আসমানি নওয়ান কিছু বলল না। আকাশ একটি রেস্টুরেন্টে বসে আছে, এক কাপ ব্ল্যাক কফি অর্ডার করে। ফোনে কিছু করছে, সাথে কফিতে একটু পর পর চুমুক দেয়। কিছুক্ষণ পর দুটি মেয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে। এরা আকাশকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া। আকাশ মাথা নিচু করেই সালামের উত্তর নেয়। ইরা আকাশের সম্মুখ বরাবর একটি চেয়ার টেনে বসে। ইরার কাজিন ইতি হা করে আকাশের দিকে চেয়ে আছে, যদিও আকাশের মাথা অনেকটা নিচু, তবুও যেটুকু দেখা যাচ্ছে এতেই মেয়েটা অবাক হয়ে চেয়ে আছে। ইরা ইতির কাণ্ডে বিরক্ত হলো, টেনে তার পাশের চেয়ারে বসিয়ে দেয় ইতিকে। চোখ গরম করে তাকায়। ইতি আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, পাখি, তোর পা ধোয়া পানি খাবো। তুই এই ভাঙার সাথে সাথে আমার সাথে সেট করিয়ে দে বোন। ইরার মেজাজ খারাপ হয়। সামনে আকাশ বসা, এই জন্য কিছু বলতেও পারছে না, নয়তো এর চুল ছিঁড়ে এসব কাজকর্ম ছেড়ে দিত। আকাশ গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে যা বলার ফাস্ট বলো। ইরা ঢোক গিলল,
সে অনেক কষ্টে তার বাবার ফোন থেকে আকাশের নাম্বার সংগ্রহ করেছিল কাল রাতে। অনেক রিকোয়েস্ট করে আকাশকে দেখা করতে বলায় আকাশ এই লোকেশন পাঠিয়ে দিয়েছিল। ইরা ভয়ে ভয়ে বলে, ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আকাশের দৃষ্টি ফোনে নিবদ্ধ। কফির কাপে চুমুক দিয়ে মৃদু স্বরে বলে, ওকে। ইরা অবাক হয়ে তাকায়। আকাশ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল? পাশ থেকে ইতি আওয়াজ করে বলে ওঠে, আরে কিয়া বাত হে। ইরা ইতির হাত টেনে ধরে। আকাশ বিরক্ত চোখে তাকায় ইতির পানে। বিড়বিড় করে, রাবিশ। কথাটা বলে আবারও ফোনে মগ্ন হয়। ইরা প্রচন্ড বিরক্ত হয় ইতির কাণ্ডে। নিজেকে সামলে আকাশের উদ্দেশ্যে বলে, ভাইয়া, আমাদের বিয়েটা কি তাহলে হচ্ছে না? আকাশ কিছু বলে না। ইরা আকাশের উপরও খানিক বিরক্ত হয়। ঠিক করে কথাও বলে না। কি অদ্ভুত। আবার ভাবলো, অপরিচিত এক ছেলে যেটুকু বলেছে এটাই অনেক। সৌম্য তার বন্ধু হয়েও তার সাথে ঠিক করে কথা বলে না। ইতি ইরার পাশ থেকে উঠে গিয়ে আকাশের পাশের চেয়ার আকাশের দিকে আর একটু টেনে নিয়ে বসে। আকাশ ব্যাপারটা খেয়াল করতে চরম বিরক্ত নিয়ে বাঁদিকে একটু ঘাড় ঘোরায়। কিছু বলল না। সাথে সাথে রেগে যাওয়ার অভ্যাস আর তার নেই। প্রথমে ঠান্ডা থাকে, এরপর তার পছন্দের কাজ বারবার রিপিট হলে তখন আকাশের রাগ আর নিয়ন্ত্রণে থাকে না। আকাশ তার সিট থেকে ওঠে, তার ডান পাশের চেয়ারে বসে পড়ে। এরপর আরো ফোনে মগ্ন হয়। এতির মন খারাপ হয়। এরার দিকে তাকালে দেখলো এরা কি যেন ধ্যান করছে। ইতি আকাশকে কফি খেতে দেখে মৃদু সুরে বলে, বলছি, আমাদের জন্য এক কাপ কফি অর্ডার করুন। আকাশ কিছু বলল না। কপালে বিরক্তির ভাঁজ। ইতি আবারও আকাশের পাশের সিটে বসে। তার ভাবটা এমন যেন আজকে আকাশকে পটিয়ে আকাশের কোলে উঠে বসে থাকবে। আকাশ ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকায়। ইতি মুখটা ছোট করে বলে, আপনি তো ইরা আপুকে বিয়ে করবেন না, তাহলে আমাকে করুন। আমার আপনাকে হেব্বি লেগেছে। আকাশের রাগ তরতর করে বেড়ে যায়। ইরার ধ্যান ভাঙে। এদিকে আকাশের পাশে দেখে চোখ বড় বড় হয়ে যায়, কপাল চাপড়ায়। এর বয়স 20 পার হতে চলল, অথচ এসব স্বভাব আর গেল না। আকাশ এবারেও নিজেকে সামলে নিতে চাইল। হোস করে শ্বাস ফেলে আবারও সোজা হয়ে বসে। ইতি আকাশের মুখ ফিরিয়ে নেয়া দেখে মুখ ফোলায়। এই যে লোকটির এত ভাব কেন? সুন্দর বলে, ফর্সা বলে, আরো কত ফর্সা ছেলে আছে, এত ভাব দেখানোর কি আছে? কিন্তু ইতির আকাশকেই ভালো লেগেছে। দাড়িগুলো কি সুন্দর, বড় বড়। মেয়েটি তার স্বভাবসুলভ দুই হাতে আকাশের হাত জাপটে ধরে বলে, আমাকে অ্যাকসেপ্ট করে নিন। মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করছি। প্লিজ ফিরিয়ে দিবেন না। আমার বাবাও ইরা আপুদের মতো আর আপনাদের মতো বড়লোক। আকাশের ধৈর্যের বাঁধ শেষ। তাকে এই মেয়ে টাচ করছে কোন সাহসে? বুঝে পায় না। ইরা চোখ বড় বড় করে চেয়ে আছে। একে সাথে আনা মস্ত বড় ভুল হয়ে গেছে বুঝলো। মৃদু স্বরে বলে, ইতি কি করছিস? ইতি ইরার কথা পাত্তা দিল না। আকাশের হাতও ছাড়লো না। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, হাত ছাড়ো। ইতি একটু ভয় পেলেও ছাড়লো না। তার ধারণা আকাশ ঠিক পড়ে যাবে। সে কি কম সুন্দর নাকি? কি সুন্দর করে সেজে এসেছে। কিন্তু আকাশের আর সহ্য হলো না। একে তো বারবার পাশে এসে বসছিল। আকাশ নিজেকে সামলে নিচ্ছিল। কিন্তু এসব সব লিমিট ক্রস করে ফেলেছে মেয়েটি।
আকাশ ঝট করে তার হাত ছাড়িয়ে নিয়ে ইতির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। বেচারি বুঝতেই পারেনি। চোখের পলকে কি থেকে কি যেন হয়ে গেল। ইতি হুমড়ি খেয়ে চেয়ার থেকে পড়তে গিয়েও পড়ে না। এরা হতভম্ব চোখে চেয়ে আছে। আকাশ আধা পকেটুকু রেখে ফোন পকেটে রেখে হনহন করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। যাওয়ার আগে গম্ভীর গলায় বলে, মিস ইরা, বিয়ে হবে না। ইরা আকাশের কথা শুনে খুশি হবে নাকি তার কাজিনকে এমন থাপ্পড় খেতে দেখে দুঃখ পাবে বুঝলো না। আশেপাশের অনেকেই অদ্ভুত চোখে চেয়ে আছে। ইরা বিব্রত বোধ লাগে। কি করবে? এই ইতিটা এমন কেন? এর আগে তার অন্যান্য কাজিনদের সাথে গিয়েও এমন করতো। এমন থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। এই প্রথম। ঠিকই আছে, এর শিক্ষা হওয়া উচিত। সে তার জায়গা থেকে উঠে বলে, বাড়ি যাবি নাকি এখানেই শুয়ে থাকবি? ইতি রেগে থাকায় ইরার দিকে কিছু না বলে ধুপধাপ পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরার একটু খারাপ লাগলো, আবার ভালো লাগলো বিয়ে হবে না ভেবে। ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত সৌম্যর নাম্বারে কল করলে ফোন রিং হয়, কিন্তু রিসিভ হয় না। ইরা হতাশ হয়ে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আকাশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেলে হঠাৎই আনিকা আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ দাঁড়িয়ে যায়, সাথে বিরক্ত চোখে তাকায়। আনিকা হেসে বলে, তুই রেস্টুরেন্টে যে ডেট করলি নাকি? আকাশ মৃদু স্বরে বলে, করলাম। আনিকার দৃষ্টি রেস্টুরেন্টের থেকে বেরিয়ে আসা ইরার দিকে পড়লে অবাক হয়ে বলে, আরে ইরাও এখানে? বিয়ের আগে এত ঘন ঘন মিট করলে ভুলভাল কিছু হয়ে যেতে পারে। আকাশ বিরক্ত হলো। আনিকাকে পাশ কাটিয়ে তার গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। আনিকা কিছু বলল না, ব্যাপারটা বুঝলো না। ইরা আর আকাশ রেস্টুরেন্টে কেন? আকাশ তো এমন বান্দা নয়। কাহিনী কি? বেচারি ভাবনায় ব্যস্ত হলো। দাঁড়াও, ইরার ইতি মাত্র বাড়িতে পা রেখেছে। ঘরে যাওয়ার জন্য কয়েক পা এগোতেই ইরার বাবা ইশতিয়াক আহমেদের শক্ত কণ্ঠে দুজনের পা থেমে যায়। ইতি ভীত চোখে তাকায় তার মামার দিকে। ইরা ঢোক গিলল। ইশতিয়াক আহমেদ এগিয়ে এসে ইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, কোথায় গিয়েছিলে? ইরা আমতা আমতা করে বলে, ইতিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। ইশতিয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে, খেতে গিয়েছিলে নাকি বিয়ে ভাঙতে? ইরা নিজেকে শক্ত করে অতঃপর দৃঢ় কণ্ঠে বলে, আমি এখন বিয়ে করতে চাই না বাবা। কথাটা বলতে না বলতেই ইশতিয়াক আহমেদ ইরার গালে কষে এক থাপ্পড় মেরে দেয়। ইরা পড়ে যেতে নিলে ইতি দ্রুত আগলে নেয়। রেস্টুরেন্টের এক অপরিচিত ছেলের সাথে হাতের থাপ্পড় খেয়ে বেচারি গালের ব্যথার অপমানটুকু এখনো ভুলতে পারেনি। এর মধ্যে আবার মামার হাতে তার মামাতো বোনের থাপ্পড়। ইরার মা এগিয়ে এসে বলে, ইরার বাবা, কি করছো? ইশতিয়াক আহমেদ চিৎকার করে বলে, ওর পায়ে এত লম্বা হয়েছে কেন? ও কোন সাহসে বিয়ে ক্যান্সেল করতে বলেছে আকাশকে? ইরার চোখের কোণে পানি, তবে নিজেকে শক্ত রাখলো। তার বাবার দিকে ভেজা চোখে চেয়ে বলে, আমি করব না বিয়ে। আমায় কেন জোর করছো? দয়া করে এসব বন্ধ করো। ইশতিয়াক আহমেদ রেগে আরেকটি থাপ্পড় মারতে নিলে ইরার মা মেয়েকে আগলে নিয়ে বলে, এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? ইশতিয়াক আহমেদ রেগে বলে, ও বড় হয়েছে, এটা ওকে বোঝাও। 25 বছর পেরোতে চললো, অথচ তোমার মেয়ে বিয়ে ভেঙে ঘরে বসে থাকবে? এসব আমি মানব না। আকাশের সাথেই ওর বিয়ে হবে।
ইরা ভাঙা গলায় বলে, আমি কেন আকাশ পাতালকে বিয়ে করব না? তোমার ব্যবসার উন্নতির জন্য আমায় কেন বলির পাঠা বানাচ্ছ? ইশতিয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে, আমি কোনো গাঁজাখোরকে ধরে আনিনি। আকাশ যথেষ্ট ভদ্র ছেলে। বিয়ের প্রিপারেশন নাও। কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার মাকে জড়িয়ে বিড়বিড় করে, মা, আমি বিয়ে করতে পারবো না, প্লিজ। বাবাকে বোঝাও, মা। ভদ্রমহিলা হতাশ চোখে চেয়ে রইল। তিনি মাঝ নদীর মাঝি। তার স্বামীকেও যেমন কিছু বলতে পারবেন না, তেমনও মেয়ের জন্য মন কাঁদে। ইরা বেশ অনেকক্ষণ ধরে বসে একা একা নীরবে চোখের জল ফেলেছে। এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাবা বাসায় নেই। থাকলে হয়তো তাকে আর বেরোতে দিত না। ঢাকা ভার্সিটির কার্জন হল চত্বরে রিকশা থামায় ইরা। গাড়ি দিয়ে সব সময় চলাচল করে, তবে সুযোগ পেলেই রিকশায় ওঠার লোভ সামলাতে পারে না ইরা। আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায় সামনের দিকে। মাঠের এক কোনায় সম্মুখে দেখে। ইরা এক প্রকার দৌড়ে যায় সম্মুর দিকে। সম্মুর পাশে গিয়ে ইরা বসে, কিন্তু সৌম্য ইরার দিকে তাকালো না। ইরা মন খারাপ করে বলে, সৌম্য, তুই আমার কল রিসিভ করছিলি না কেন রে? আমি ভাবলাম তুই টিউশনে। সৌম্য কিছু বলল না, যেন শুনতেই পায়নি। এরা সৌম্যকে টাচ করতে গিয়ে হাত গুটিয়ে নিল। সৌম্য এসব পছন্দ করে না। আগের চেয়ে আর একটু জোরে বলল, সৌম্য, তোর কি কিছু হয়েছে? সৌম্য হঠাৎই ঝাঁকি দিয়ে ওঠে। এরা অবাক হয়ে বলে, সৌম্য, আমি। সৌম্য ইরাকে একবার দেখে চোখ সরিয়ে নিতে গিয়েও আরেকবার তাকালো। আবার এক সেকেন্ডের মাঝে চোখ সরিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। সৌম্য মাথা নিচু করে গম্ভীর স্বরে বলে, কে মেরেছে তোকে? ইরা ছোট করে বলে, বাবা। সৌম্য তাকালো না ইরার দিকে। সে জানে ইরা কেন তার বাবার হাতে মার খেয়েছে। এটা নতুন নয়। সৌম্য আজ সকালে গ্রাম থেকে শহরে এসেছে। ভালো লাগছে না কিছু। বোনটার জন্য মন খারাপ। কোথায় আছে কে জানে। এরকমই বা কেমনই বা আছে। ইরা আবারও বলে, সৌম্য, তোর কি হয়েছে? তুই কি কিছু নিয়ে চিন্তিত? সৌম্য ইরার দিকে একবার তাকালো, এরপর বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরার চোখের কোণে পানি। সৌম্য জানে এই জমানো পানির পেছনে কারণ। মেয়েটি যথাসাধ্য নিজেকে সামলাতে চায়, কিন্তু পারে না হয়তো। উল্টো দিকে গিয়ে যেতে নিলে ইরা দ্রুত সৌম্যর হাত ধরে বলে, তোর কি হয়েছে সৌম্য? আমাকে বললে কি হয়? সৌম্য দ্রুত পিছু ফিরে অবাক হয়ে তাকায়। ঢোক গেলে নিজেকে সামলায়। এরপর শক্ত গলায় বলে, হাত ছাড়িরা। ইরা সাথে সাথে সৌম্যর হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে বলে, সরি। সৌম্য উল্টো ঘুরে এগিয়ে যেতে যেতে বলে, আমার জন্য ভাবনার ইতি টেনে নে ইরা। তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। ইরা ছলছল দৃষ্টিতে সৌম্যর গমন পথে চেয়ে রইল। বিড়বিড়িয়ে বলে, তোর জন্য ভাবনার সূচনার পথটা জানতাম, কিন্তু ভাবনার ইতি ঘটানোর পথ তো জানি না সৌম্য। আকাশ অফিস শেষে বাড়ি ফেরার পথে আনিকার সাথে আবারও দেখা হয়। আনিকা আকাশের গাড়িতে উঠে আকাশের বাড়ি আসে। অনেকদিন হলো সে আকাশের মায়ের সাথে দেখা হয় না, সেই জন্যই মূলত এসেছে এখন। আকাশদের বাড়ির দরজার সামনে আকাশের পাশে দাঁড়িয়ে আছে আনিকা। আনিকা নিজের বেশ কয়েকবার বেল চাপলো। আকাশ চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মাঝে ওপাশ থেকে দরজা খুলে দেয় সন্ধ্যা। সন্ধ্যাকে দেখে আনিকা ভ্রু কুঁচকায়। মেয়েটাকে ঠিক চিনল না।
সন্ধ্যা একবার আনিকার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। আকাশ গম্ভীর চোখে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যা ডান দিকে সরে দাঁড়িয়ে দুজনকে ছাইড় দিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। সন্ধ্যার খুব মন খারাপ হলো। লোকটি যাকে বিয়ে করতে চেয়েছিল সেই মেয়েটি কি এটা? অবশ্য হতেই পারে। আকাশের পানে দাঁড়ানো মেয়েটি কি সুন্দর, গায়ের রংটাও কত ফর্সা। সন্ধ্যার ভাবনার মাঝে আনিকা আর আকাশ ভেতরে চলে যায়। আনিকা আসমানি নয়নকে দেখে এগিয়ে এসে বলে, আন্টি কেমন আছো? আসমানি নয়ন আনিকার গালে হাত দিয়ে হেসে বলে, ভালা মা, তুমি ভালা আছো? আনিকা হেসে তার কথা জানায়। আকাশের মায়ের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগে। কেমন অন্যরকম করে কথা বলে। সন্ধ্যা ডাইনিং টেবিলের পাশে মেঝেতে বসে আছে। তার কোলের ওপর প্লেটে পান্তা সাথে পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছিল। অনেক গরম পড়েছে। মেয়েটি নিজেই আসমানি নয়নের কাছে চেয়ে নিয়েছে এই খাবার। আগে শীতকালে কষ্ট পেয়ে কত খেয়েছে, তবে এমন গরমের কারণে শান্তি করে খাচ্ছে। সন্ধ্যার খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখলো তার সামনে দুটো পা। সন্ধ্যা দ্রুত পা উঁচু করে তাকায়। আকাশ ধোয়া প্যান্টের পকেটে গুজে রেখে গম্ভীর মুখে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যা ঢোক গিলল। সে তো আড়ালে বসে খাচ্ছিল। লোকটি টের পেয়ে গেল কিভাবে? সন্ধ্যা কি করবে বুঝতে পারে না। মাথা নিচু করে মুখের খাবারটুকু গিলে নেয়। বেশ কিছুক্ষণ পরেও যখন দেখলো তার সামনে থেকে পা দুটো সরছে না, সন্ধ্যা ঢোক গিলল। আবারও তাকে মারবে নাকি? সন্ধ্যার ভাবনার মাঝে আকাশ ভরাট ভরাট কণ্ঠে বলে, এটা খাওয়ার জায়গা নয়। সো ফ্রেন্ডস, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।